ভাসানচরে নানা সুবিধা পেয়ে খুশি রোহিঙ্গারা, জানালেন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল কক্সবাজার ক্যাম্পে। বিদ্যুৎ উৎপাদনে ব্রহ্মপুত্রে বাঁধ দেবে চীন, পাল্টা প্রকল্প ভারতে, বাংলাদেশের নদী শুকানোর শঙ্কা। ভারতে কৃষকদের সাথে সরকারের পঞ্চম দফা বৈঠক আজ, বিতর্কিত কৃষি বিল বাতিলে মোদির ইঙ্গিত। করোনায় বিশ্বে একদিনে 12,000-এর বেশি প্রাণহানি, শনাক্ত 6,84,000-এর বেশি রোগী। রাশিয়ায় স্পুটনিক 5 ভ্যাকসিন প্রয়োগ শুরু, যুক্তরাষ্ট্রে টিকা বাধ্যতামূলক করছে না বাইডেন। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থায় খুশি কক্সবাজারে আশ্রয় শিবির থেকে আসা 1,642 রোহিঙ্গা। ভাসানচর নিয়ে কক্সবাজারে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক গুজব সত্য নয় বলে জানিয়েছেন তারা। রোহিঙ্গারা জানান, কক্সবাজারে আশ্রয় শিবিরের চেয়ে অনেক ভালো ভাসানচরের আবাসন ব্যবস্থা। এক কক্ষে থাকতে পারছেন 4 জন করে। ভাসানচরে প্রথম 1 সপ্তাহ রোহিঙ্গাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে, এরপর শুরু হবে রেশন দেয়া। রোহিঙ্গাদের এই একাংশের 1 বছরের খাদ্য ও স্বাস্থ্যসেবার প্রস্তুতি নিয়ে রেখেছে দেশীয় 23 এনজিও। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে 1 লাখ রোহিঙ্গার জন্য রয়েছে 120টি গুচ্ছগ্রাম। এখন পর্যায়ক্রমে স্বেচ্ছায় আসতে চাওয়া তালিকাভুক্ত রোহিঙ্গাদের ভাসানচরে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার কক্সবাজারে উখিয়া থেকে বাসে করে 1,642 রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজারে। পরদিন শুক্রবার জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচর। রোহিঙ্গাদের নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, এই মুহূর্তে ভাসানচরে কি পরিস্থিতি, কি চলছে সেখানে জানাবেন। এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, আমরা কিন্তু ভাসানচর ছেড়ে মাঝ সমুদ্রে আছি এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেই জাহাজটিতে করে গতকাল রোহিঙ্গারা এসেছিলেন ভাসানচরের উদ্দেশ্যে, আমরা ঠিক সেই জাহাজটিতে করেই আবার ফিরে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। যেটি বলছিলাম যে 23 এনজিও এই রোহিঙ্গাদের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং তারা তাদের যেই দাতারা আছেন, কিছু এনজিওর সাথে কথা বলছি আমরা, তাদের দাতারা ছিলেন বিদেশি দাতা আছেন, তাদের সাথে মূলত 1 বছরে কি পরিকল্পনা আছে, কিভাবে তারা রোহিঙ্গাদের রেশনিং করতে চায় সেই প্রপোজাল তারা পাঠাবেন বলে আমাদের জানিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেখানে কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতাল আছে, আমরা দেখে এসেছি ডাক্তাররাও রয়েছেন। রোহিঙ্গাদের সাথে যেটি বলছিলাম যে গতকাল থেকে আজকে পর্যন্ত সারাদিন কিন্তু আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে ভাসানচরের অবকাঠামো দেখে তারা সন্তুষ্ট হয়েছেন। তারা বলছেন তাদের যারা পরিবারের অবশিষ্ট সদস্য আছেন কক্সবাজার আশ্রয় শিবিরে, তাদেরও তারা উদ্বুদ্ধ করছে ভাসানচরে আসার জন্য। যদিও তারা অভিযোগ করেছে কিছু রোহিঙ্গা কক্সবাজার ক্যাম্পে আছেন যারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন, সেটিও যে মিথ্যে সেটি তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কনভিন্স করার চেষ্টা করছে। তো এই ভাসানচরে যে বিষয়টি আছে, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি ভাসানচর সম্পর্কে একটি মন্তব্য করেছেন এবং দাতারাও নিঃসন্দেহে তারা বুঝতে পারবেন যে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে। প্রত্যাবাসন ঠিক কবে নাগাদ শুরু হবে সেটি যেহেতু এখনো নিশ্চিত নয়, সাময়িকভাবে এই যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে সেটি স্বাগত জানানো ছাড়া আসলে আর কোনো বিকল্প নেই। যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারের উপর যে যথাযথ চাপ দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, সেটি কিন্তু ঐক্যবদ্ধভাবে দিতে পারছেন। আমরা যদি দেখি, বিশ্লেষকরা বলছেন বারবার যে এই ক্ষেত্রে চীন, ভারত সহ আমাদের প্রতিবেশী আরো কয়েকটি দেশ আছে যেই ভূমিকা রাখার কথা ছিল, তারা যদি সেই ভূমিকাটি যথাযথভাবে পালন করতো তাহলে নিঃসন্দেহে এই 3 বছরে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যাবার কথা ছিল। আমরা দেখেছি 2017 সালে বাংলাদেশ মিয়ানমার
চুক্তি করে একটি প্রত্যাবাসনের, এবং সেই চুক্তির মারফত কিন্তু প্রতি গত 3 বছরে প্রায় 4 বার পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রত্যাবাসন শুরুর, কিন্তু প্রতিবারই রোহিঙ্গাদের অনাস্থার কারণেই তারা সেই পদক্ষেপ ভেস্তে গেছে। রোহিঙ্গারা বারবার বলছে তাদের মিয়ানমারে যাবার পরে তাদের নাগরিকত্বের ইস্যুটা কিন্তু তারা মূল দাবি হিসেবে আনছেন, এবং যেই ভাষাঞ্চলে রোহিঙ্গারা গেছেন তারাও কিন্তু বলছেন যে তারা তাদের যত সুযোগ সুবিধাই দেওয়া হোক না কেন, তারা কিন্তু দিন শেষে তার নিজ জন্মভূমিতে নিজের যে বসত ভিটাটা আছে সেটা বুঝে পেতে চান, এবং তার জন্য বলছেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো তাদের স্বার্থ ত্যাগ করে তাদের মানবিকতার বিষয়টা যদি চিন্তা ভাবনা করতো, তাহলে নিঃসন্দেহে এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হতো। শুধুমাত্র বাংলাদেশ নয়, এই রোহিঙ্গা 11 লাখ রোহিঙ্গা তার নিজ জন্মভূমিতে ফেরত যেতে চায়, এবং বাংলাদেশের পাশাপাশি তারাও চায় যে তারা ফিরে যাবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে। ভাষান্তর থেকে জানাচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। ইয়ারলং সাংপো বা ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প করা নিয়ে চলছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন প্রকল্পের জন্য বাদ দেওয়া হলে মরে যাবে বাংলাদেশের প্রধান নদ নদী, মিঠা পানির আকাল দেখা দেওয়ার পাশাপাশি ব্যাহত হবে কৃষি। তবে এমন দাবি নাকচ করে নদী গবেষক আইনুন নিশাত বলেছেন, অংশীদারির ভিত্তিতে ভারতকে সঙ্গে নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবে বাংলাদেশ। তিব্বতে উৎপন্ন হওয়া ইয়ারলাং সাংপো বা ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নামে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 1760 মাইল দীর্ঘ এই নদ ভাটির প্রায় সব নদ নদীর পানি যোগান দেয়। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন। এই ড্যাম থেকে বছরে 6 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা থেকে বছরে আয় হবে $300 কোটি। পরিবেশবাদী সংগঠন বাপা মনে করে ড্যামের কারণে শুকিয়ে যাবে দেশের প্রধান নদ নদী। তবে নদী গবেষক আইনুন নিশাত মনে করেন, এই ড্যাম নির্মাণ হলে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় বন্যা কমে যাবে। চীন যদি বৃহৎ আকার ড্যাম তৈরি করে তাহলে অরুণাচল, আসাম, এমনকি বাংলাদেশেও বন্যার ক্ষেত্রে কিছুটা উপকার হবে। নদীতে নৌ চলাচল ভালো হবে। তবে যদি ওই জলাধার থেকে পানি প্রত্যাহার করে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে বিপদ। ইয়ারলাং সাংপো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ওটার পানি যদি রেগুলেটেড হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীর যে প্রাকৃতিক ধারা, সেই প্রাকৃতিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তার পানিকে আটকে রেখে তার ব্যবস্থাপনা করতে চাইবে, এবং সে যখন সেটা করবে তখন নিচের দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। পরিবেশ বাঁচাও আন্দোলনের মতে ড্যামের নিচে পানি আটকে রাখবে চীন, যা ভাটির জন্য চরম ক্ষতির কারণ হবে। তবে আইনুন নিশাত মনে করেন, ড্যামটি নির্মাণ হলে মেগা বিদ্যুৎ প্রকল্পের অংশীদারি হিসেবে লাভবান হবে বাংলাদেশ। এই অভিন্ন নদীতে সকলেরই বেনিফিট পাওয়া উচিত। বাংলাদেশ সরকারের উচিত হবে ওই ড্যাম নির্মাণে অর্থ লগ্নি করা। আমরা যদি 10% টাকাও দেই সেখানে, তাহলেও বিদ্যুতের উপরে আমাদের একটা দাবি আসবে। আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের উজানের যে কোনো হস্তক্ষেপের বিরোধিতা করা আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে ভারতকে যদি সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটা ইউনিভার্সাল অবস্থান হওয়া উচিত। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, ইয়ারলং সাংপো ড্যাম নির্মাণ নিয়ে চীনের সঙ্গে এরই মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের বিরুদ্ধে জড়ালো চীন ও ভারত। এই বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। ব্রহ্মপুত্র নদের ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্পের নামে বাঁধ দেওয়ার ঘোষণায় পাল্টা প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত। চীনের বাঁধ নির্মাণে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করতেই অরুণাচলে ব্রহ্মপুত্রের ওপর বানানো হবে এই বাঁধ। মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে আছে চীন ও ভারতের সেনাবাহিনী। জুনে প্রাণঘাতী সংঘাতের পর বেড়েছে উত্তেজনা।
দফায় দফায় দেশ দুটির শীর্ষ পর্যায়ের বৈঠকেও আসেনি সমাধান। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে ব্রহ্মপুত্র নদে ড্যাম নির্মাণ ইস্যু। সম্প্রতি ব্রহ্মপুত্রে বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরুর ঘোষণা দেয় বেইজিং। চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয় আগামী বছর থেকেই তিব্বতে শুরু হবে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হবে 2035 সালে। স্বাভাবিকভাবেই চীনের এই ঘোষণা চিন্তা বাড়িয়েছে ভারতের, কারণ নদের সমতল যাত্রাপথের বেশিরভাগটাই ভারতের মধ্য দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চ গতিতে পরিবর্তন এলে বা কোনো ড্যাম তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হবে। তাতে বন্যাসহ নানা সমস্যায় পড়তে পারে ব্রহ্মপুত্র নির্ভর ভারত বাংলাদেশের অনেক মানুষ। চীনের ঘোষণার পরপরই ব্রহ্মপুত্র নদের ওপর 10 গিগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্টের ঘোষণা দিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন, চীনের ড্যাম এবং জলবিদ্যুৎকে চাপে রাখতেই ভারতের এই পদক্ষেপ। এদিকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর ড্যাম নির্মাণের আগে সকল প্রতিবেশী দেশের স্বার্থের দিক বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছে চীন। বুধবার এমনটি জানান ভারতের চীনা দূতাবাসের একজন কর্মকর্তা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃষকদের চলমান বিক্ষোভের মুখে বিতর্কিত কৃষি বিল বাতিলের কথা ভাবছে ভারতের কেন্দ্র সরকার। আজ কৃষকদের সাথে পঞ্চম দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, রেল ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সেখান থেকে মিলেছে বিল বাতিলের আভাস। এর আগে বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বিতর্কিত ওই আইন নিয়ে আলোচনায় বসেছিল কেন্দ্র। নতুন আইন নিয়ে কৃষকরা তাদের 39টি আপত্তির কথা জানিয়েছেন সরকার পক্ষকে। 7 ঘণ্টার দীর্ঘ বৈঠকে সরকার পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও বিল বাতিলের দাবিতে অনড় কৃষকরা। দাবি মানা না হলে সংসদ ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন দিল্লির আম আদমি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিক্ষোভরত কৃষকদের সমর্থন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। 24 ঘণ্টায় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে 6,84,000, যা 3 ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্র হয়েছে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,62,00,000। নতুন 12,100 বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 15,25,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 4,58,00,000-এর বেশি মানুষ। একদিনে নতুন শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে পাওয়া গেছে 2,23,000-এর বেশি রোগী। এর আগে 3 ডিসেম্বর সর্বোচ্চ 2,20,000 মানুষ সংক্রমিত হয়েছিল দেশটিতে। 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এখানেই। মারা গেছে 2,600-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 2,85,000 ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,47,00,000। এদিকে করোনার ভ্যাকসিন সরবরাহ করার মতো পর্যাপ্ত তহবিল রাজ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছে নিউ জার্সির গভর্নর। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 65 লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটিতে ভাইরাস পাওয়া গেছে 47,000-এর বেশি মানুষের দেহে। নতুন 674 জনের মৃত্যু নিয়ে ব্রাজিলে মোট প্রাণহানি প্রায় 1,76,000। মেক্সিকোতে করোনা পরিস্থিতির অবনতিতে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটিতে 24 ঘণ্টায় প্রাণ গেছে প্রায় 700 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,000-এর বেশি। ইতালিতে একদিনে 814 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 24,000। বর্তমানে ক্রিসমাসের জন্য করোনার সব বিধিনিষেধ শিথিল করেছে দেশটিতে। রাশিয়ায় একদিনে প্রাণ গেছে 569 জনের। এছাড়াও পোল্যান্ডে 531 ও যুক্তরাষ্ট্রে 504 জনের মৃত্যু হয়েছে। এদিকে তুরস্কে একদিনে রেকর্ড 32,700-র বেশি রোগী শনাক্ত হয়েছে। পর্তুগালে 23 ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সরকার। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 24 ঘণ্টায় মারা গেছে 504 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,39,000। নতুন 35,800 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 96 লাখের বেশি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে করোনার ভ্যাকসিন স্পুটনিক 5 প্রয়োগ শুরু করেছে রাশিয়া। প্রথমে বয়স্কদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মঙ্গলবার থেকে ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। এদিকে মার্কিন নাগরিকদের জন্য করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।